হরাইজন্টাল রিলেটিভ মোশন বা হরাইজন্টালি কলিশন অন গ্রাউন্ড করার পরে এবার আমরা ভার্টিক্যাল রিলেটিভ মোশন নিয়ে আলোচনা করব। ভার্টিক্যাল রিলেটিভ মোশনে এবার আমরা দেখে নেওয়া যাক যে বিভিন্ন ধরনের প্রজেক্টাইল এখানে আঁকা হয়েছে। পি প্রজেক্টাইলকে কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, কিউ প্রজেক্টাইলকে উল্লম্বভাবে ছোড়া হয়েছে, আরকে বিভিন্নভাবে ছোড়া হতে পারে, কোনো টাওয়ার থেকে উল্লম্বভাবে নিচের দিকে অথবা উল্লম্বভাবে কোনো একটা অ্যাঙ্গেল করে, এবং কোনো প্রজেক্টাইলকে এভাবে আনত তলের ওপরে ওপর দিকে অথবা নিচের দিকে ভেলোসিটি দিয়ে ছোড়া হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে এয়ার রেজিস্ট্যান্স 0। এবার যদি আমরা পি এর সাপেক্ষে কিউ এর ধরা যাক ভেলোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি যদি বের করতে হয়, তাহলে আমরা যেমন করে রিলেটিভ ভেলোসিটিতে করেছি সেইভাবে পি এর ভেলোসিটিকে 0 করব এবং তাকে উল্টো করে কিউ এর সঙ্গে অ্যাড করে দেব। তো এটা তো আমরা রিলেটিভ ভেলোসিটির আগের বিষয়গুলোর মতোই করতে পারি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমাদেরকে অ্যাক্সেলারেশন অফ পি উইথ রেসপেক্ট টু কিউ বের করতে হয় অথবা অ্যাক্সেলারেশন অফ আর উইথ রেসপেক্ট টু এস বের করতে হয়। এই সমস্ত অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে দেখো এই প্রত্যেকটির ওপরে বাতাসের বাধা 0 এবং একমাত্র বল প্রযুক্ত হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ বল। সুতরাং এদের মধ্যে প্রত্যেকটির ওপরে ত্বরণ হবে একমাত্র পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি নিচের দিকে। আর এর ওপরেও জি নিচের দিকে, এস এর ওপরে জি নিচের দিকে, টি এর ওপরেও জি নিচের দিকে। তাহলে প্রত্যেকটির জন্য প্রত্যেকটি অর্থাৎ এ অফ পি উইথ রেসপেক্ট টু কিউ যদি বের করতে হয় তাহলে আমি কিউ এর ত্বরণকে 0 করব এবং তাকে উল্টো দিকে অ্যাড করে দেব পি এর ত্বরণের সঙ্গে। তাহলে পি এর ত্বরণ দাঁড়ালো কিউ এর সাপেক্ষে 0। একইভাবে আর এর ত্বরণ নিচের দিকে জি, এস এর ত্বরণ নিচের দিকে জি। তাহলে এসের সাপেক্ষে আর এর ত্বরণ বের করতে গেলে এসের ত্বরণকে করব 0, তাকে উল্টো করে যোগ করে দেবো আর এর ত্বরণের সঙ্গে। তাহলে এ অফ আর উইথ রেসপেক্ট টু এস তারও ভ্যালু দাঁড়াবে 0। তাহলে যে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটির অর্থাৎ রিলেটিভ অ্যাক্সেলারেশন প্রত্যেকটির সাপেক্ষে প্রত্যেকটির অর্থাৎ হচ্ছে আমি এখানে লিখতে পারি উইথ রেসপেক্ট টু ইচ আদার দাঁড়াবে কত? 0। সুতরাং রিলেটিভ অ্যাক্সেলারেশন যদি 0 হয় তাহলে প্রত্যেকটির সাপেক্ষে ধরা যাক দুটো যে কোনো বস্তু নেওয়া যাক পি এবং এস, পি উইথ রেসপেক্ট টু এস, এদের ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট দাঁড়াবে। যাই ভেলোসিটি দাঁড়াক, যেই ডিরেকশনেই দাঁড়াক, তার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট দাঁড়াবে। এখানে ভেলোসিটি কনস্ট্যান্টের অর্থ হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড অর্থাৎ স্পিড হচ্ছে কনস্ট্যান্ট, পি এর স্পিড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে সমদ্রুতিতে যাচ্ছে, তাহলে হচ্ছে ইউনিফর্ম স্পিড, এর ভ্যালু কনস্ট্যান্ট, এবং এদের ডিরেকশন ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এক্স, ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এক্স এস এর ডিরেকশানকে আমরা ইউনিট ভেক্টর দিয়ে লিখলাম, তারও ভ্যালু কনস্ট্যান্ট দাঁড়াবে। অর্থাৎ ডিরেকশানও চেঞ্জ হবে না, সেম ডিরেকশান, ইউনিফর্ম ডিরেকশান। তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি ভেক্টরটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভেলোসিটির স্পিড এবং ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন উভয় অপরিবর্তিত থাকবে, যেহেতু কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন নেই। এখানে আমরা কেবলমাত্র রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করছি। তাহলে রিলেটিভ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকা তার মানে ভেলোসিটি রিলেটিভ তার ভ্যালু কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, তাহলে সমবেগে যাচ্ছে এবং কোন পথে যাচ্ছে, এদের পাথ কেমন হবে? যেহেতু সমবেগে যাচ্ছে, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, সুতরাং পাথ হবে স্ট্রেট লাইন। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে কীরকম মোশন দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে একটা রেক্টিলিনিয়ার মোশন, সরলরৈখিক গতি, উইথ ইউনিফর্ম ভেলোসিটি। রাইট? আচ্ছা, এই সরলরেখা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে, অর্থাৎ হরাইজন্টাল বা ভার্টিক্যাল হতে পারে, অথবা যে কোনো অন্য কোনো ডিরেকশানে হতে পারে। আমরা অঙ্ক করার সময় সেই রকম সরলরেখা কীরকম হতে পারে সেটা দেখব। এবার এই নিয়ে একটা অঙ্ক করা যাক। এবং এক্ষেত্রে কলিশন যদি হতে হয় একটা বস্তুর সঙ্গে অন্য বস্তুর, সেটা সবসময় এয়ারে হতে হবে। এমন নয় যে এই আর বস্তুটা গ্রাউন্ডে নেমে এলো এবং কিউ তাকে গিয়ে কোলাইড করলো অন গ্রাউন্ড, সেরকম না। যথেষ্ট সময় পরে সেরকম হতেই পারে,
যে একটা সময় পরে ধরা যাক আর গ্রাউন্ডে নেমে এলো, কিউ ওপর দিকে গিয়ে নিচের দিকে গ্রাউন্ডে নেমে এলো এবং তাদের মধ্যে কলিশন হলো। কিন্তু আমরা এখানে আলোচনা করব উড্ডয়নকালে এয়ারে থাকার সময় কীরকমভাবে সংঘর্ষ হচ্ছে। তাহলে এই সংক্রান্ত অঙ্ক করা যাক। একটা টাওয়ারের ওপর থেকে এ বস্তু ভার্টিক্যালি নিচের দিকে থ্রো করা হলো, বিকে ভার্টিক্যালি ওপর দিকে থ্রো করা হলো। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য টাইম অফ কলিশন ইন এয়ার। আচ্ছা, যদি আমরা কোনো একটা বস্তুকে, আমরা কলিশনের অঙ্কে আগে যেমন করেছি, একটি বস্তুকে স্থির করে নেওয়া যাক, ধরা যাক এ কে আমরা স্থির করে নিচ্ছি, এ কে আমরা ফিক্স করে নিচ্ছি, রাইট? এ কে ফিক্স করে নেওয়ার ফলে কি করব, এবার এর সাপেক্ষে আমরা ভেলোসিটি বের করতে পারি। তাহলে উইথ রেসপেক্ট টু এ আমরা সমস্ত কাজ করতে পারি। তাহলে উইথ রেসপেক্ট টু এর প্রথমে ভেলোসিটি ভেক্টর বের করা যাক। এর ভেলোসিটিকে 0 করে উল্টো দিকে অ্যাড করে নিলাম 10। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ দাঁড়ালো আমার 40 + 10 50 মিটার পার সেকেন্ড। এবার অ্যাক্সিলারেশন আমরা বলেছি এ এর অ্যাক্সিলারেশন নিচের দিকে জি, বি এর অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে জি। তাহলে ভেলোসিটি অফ অ্যাক্সিলারেশন অফ এ বি উইথ রেসপেক্ট টু এ বা এ উইথ রেসপেক্ট টু বি, যাই হোক, রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু সবসময় 0 দাঁড়াবে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ কি দেখবে, এ স্থির অবস্থায় রয়েছে, বি একটা সমবেগে সরলরৈখিক গতিতে ওপর দিকে উঠে যাবে এবং একসময় গিয়ে সংঘর্ষ হবে। সংঘর্ষ কোথায় হবে? এয়ারে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বি এর পথ কীরকম হবে? সরলরৈখিক এবং সেটা উল্লম্ব পথ হবে, বি থেকে এর দিকে যাবে। যেদিকে ভেলোসিটি থাকবে সেই বরাবরই বি উঠতে থাকবে। বি এর ভেলোসিটি উল্লম্ব দিকে ওপর দিকে, সুতরাং বি ওপর দিকে স্ট্রেট লাইন বরাবর যাবে এবং একসময় এর সঙ্গে তার সংঘর্ষ হবে। তাহলে টাইম অফ কলিশন, এর আগে আমরা যেমন অঙ্কে করেছি যে টাইম অফ কলিশন বের করতে গেলে কী করা হয়? টাইম অফ কলিশন ইকুয়ালস টু এ কে স্থির অবস্থায় রেখেছি, বি ওপরে গিয়ে 100 মিটার ওপরে গিয়ে এ কে ধাক্কা মেরেছে, তাহলে বি এর দ্বারা অতিক্রান্ত সরণ হচ্ছে 100, তার দ্বারা এর সাপেক্ষে বি এর ভেলোসিটি হচ্ছে 50, তাহলে টাইম অফ কলিশন হচ্ছে 2 সেকেন্ড। এবার বলেছে যে, তাহলে প্রথম পার্টটা বোঝা গেল। তাহলে সেকেন্ড পার্ট বলেছে ফাইন্ড দ্য হাইট অফ কলিশন ফ্রম গ্রাউন্ড। এবার আমাকে যখন এরকম হাইট অফ কলিশন বের করতে হবে তখন কিন্তু এর সাপেক্ষে করলে হবে না, তখন সবসময় গ্রাউন্ডের সাপেক্ষে করতে হবে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার দেখো গ্রাউন্ডের সাপেক্ষে সিচুয়েশনটা কীরকম। গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু এ স্থির নেই, সে নিচের দিকে কিছু সময় পরে নেমে এসছে, বি ওপর দিকে কিছু সময় পরে উঠে গিয়েছে এবং কলিশনটা কিন্তু এ পয়েন্টে হয়নি, এই মাঝামাঝি কোনো একটা পয়েন্টে হয়েছে, রাইট? তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বি এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তার টাইম লেগেছে 2 মিটার এবং তার উপরে অ্যাপ্লিকেবল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বি কত সরণ হয়েছে, বি এর সরণ কত হয়েছে সেটাই হবে টাওয়ারের বটম থেকে কত হাইটে উঠে কলিশনটা হয়েছে। কারণ এক্ষেত্রে দেখো গ্রাউন্ডের সাপেক্ষে যদি আমি দেখি, গ্রাউন্ডে আমি এখানে দাঁড়িয়ে যাই, গ্রাউন্ডের সাপেক্ষে যদি আমি দেখি তাহলে বি ওপর দিকে 40 মিটার পার সেকেন্ডে উঠেছে এবং জি নিচের দিকে পড়ছে। তাহলে বি এর পাথ কীরকম হবে? স্ট্রেট লাইন, উল্লম্ব দিক বরাবর, ঠিক আছে? তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বি এর দ্বারা অতিক্রান্ত সরণ কি? এস অফ বি, সেটাই হচ্ছে আমার হাইট অফ কলিশন। তার ভ্যালু কি? ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে ধরবো, যেটা অরিজিনাল ভ্যালু দেওয়া রয়েছে 40 ইন্টু 2 মাইনাস হাফ জি, জি এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু টি স্কোয়ার, রাইট? এত মিটার। তাহলে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 80 মাইনাস এখানে 2 2 কেটে গেল 20, তাহলে 60 মিটার। বোঝা গিয়েছে? আচ্ছা, এই সময় যদি আমাকে বলা হয় এস অফ এ কত দূরত্ব অতিক্রম করেছে সেটাও আমরা একবার বের করে নিই। এখান থেকে দেখতেই পাচ্ছ বি যদি 60 মিটার ওপরে যায় তাহলে এ 40 মিটার নিচে নামবে, এ 40 মিটার নিচে নামবে। তাহলে এটা ডাইরেক্ট বলা যায়, কিন্তু আমরা একবার ক্যালকুলেট করে নিই। এস অফ এ কেমন করে দেখবো? গ্রাউন্ডের সাপেক্ষে ইউ অফ এ হচ্ছে 10, তার সময় লেগেছে কলিশনে 2 সেকেন্ড। এটা তো এ এবং বি উভয় অতিক্রম করেছে এই সময়, সুতরাং 10 ইন্টু 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার, এত মিটার। তাহলে কত দাঁড়াচ্ছে? 20 মাইনাস এখানে 2 2 কাটলো, 2 সেকেন্ড লেগেছে, হাফ। আমি এখানে কিছু একটা ভুল করেছি সম্ভবত, 10 মিটার নিচে, আচ্ছা এখানে প্লাস হবে ইউ এর, সরি এখানে দেখো ইউ হচ্ছে নিচের দিকে, জিও হচ্ছে নিচের দিকে, তাহলে 20 প্লাস এটা হবে প্লাস 20 এত মিটার, দ্যাট ইজ 40 মিটার।
40 মিটার কি নিচের দিকে রয়েছে, ঠিক আছে, আমরা নিচের দিকে সব কিছুকে পজিটিভ ধরে নিলাম এর ক্ষেত্রে বের করার সময়, ঠিক আছে। তাহলে আমরা হাইট অফ কলিশন এই অঙ্ক করতে পারবো, এই অঙ্ক খুব সহজে করা যায়, কেবলমাত্র মনে রাখতে হবে অ্যাক্সিলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ বা অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, রিলেটিভ অ্যাক্সিলারেশন এরকম ভার্টিক্যাল কলিশনের ক্ষেত্রে যেখানে বস্তুর ওপরে একমাত্র প্রযুক্ত বল হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এবং তার উপর ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ, সেক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু সবসময় শূন্য হয়। এর পরের অঙ্কে এখানে দেখো বলেছে যে এ কে এখানে আবার একটা টাওয়ারের ওপর থেকে একে হরাইজন্টালি থ্রো করা হয়েছে 10 মিটার পার সেকেন্ডে, বিকে থ্রো করা হয়েছে 30 মিটার পার সেকেন্ডে কোনো একটা থিটা অ্যাঙ্গেল দিয়ে। বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা ফর হুইচ কলিশন হ্যাপেন্স ইন এয়ার। এবার এর গতিপথ কীরকম হবে যদি আমি গ্রাউন্ডের সাপেক্ষে দেখি, একবার গ্রাউন্ডের সাপেক্ষে ব্যাপারটাকে দেখে নেওয়া যাক কীরকমভাবে হয়। এ কেমন করে নামবে, এ এইরকম পথে নামবে, ঠিক আছে, প্রজেক্টাইল মোশনের মতো, বি একটা প্রজেক্টাইলের মতো এইভাবে যাবে এবং মিড এয়ারে এখানে কোথাও একটা তাদের কলিশন হবে, রাইট। তো এই ধরনের অঙ্ক যদি আমি গ্রাউন্ডের সাপেক্ষে করতে হয় তাহলে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমরা রিলেটিভ মোশনের অঙ্ক এরকম সংঘর্ষের টাইম বা হাইট, ডিস্টেন্স ইত্যাদি বের করার জন্য কনসিডার করে থাকি। তাহলে এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে প্রথম কথা আমরা কোনো একটাকে ফিক্স করবো, কাকে ফিক্স করবো, ধরা যাক একে ফিক্স করে নেওয়া যাক। তো একে আমরা ফিক্স করে নিলাম। তাহলে একে ফিক্স করলে প্রথম কথা, আচ্ছা আরেকটা কাজ করে নেওয়া যাক যে বি এর ভেলোসিটি ভেক্টরকে প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙা যাক। তাহলে 30 cos থিটা, ওপর দিকে হচ্ছে 30 sin থিটা। এবার একে আমি স্থির করেছি, তাহলে একে কেটে এই দিক বরাবর যোগ করে দিই বি এর সঙ্গে, তাহলে বিকে ভালোভাবে লিখে দিই। এখানে আমরা উইথ রেসপেক্ট টু এ কাজ করছি। বি এর এই বরাবর রয়েছে 30 cos থিটা, ওপর দিকে রয়েছে 30 sin থিটা। একে এর ভেলোসিটিকে কেটে উল্টো দিকে অ্যাড করে দিলে এই বরাবর 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার কোয়েশ্চেন করে, তাহলে বি এর ভেলোসিটি কীরকম হবে এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এ, বি এর ভেলোসিটি কীরকম হবে, বি এর যদি আমরা এরকম করে একটু ভালোভাবে আঁকি, বি ধরা যাক এই 30 cos থিটার ভ্যালু 10-এর চাইতে বেশি ধরে নেওয়া যাক, -10, আর ওপর দিকে হচ্ছে 30 sin থিটা। তাহলে এই দুয়ের লব্ধি বরাবর বি এগিয়ে যাবে, এটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ দাঁড়াবে। এবং অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ হচ্ছে 0, উভয়ের ওপরে অ্যাক্সিলারেশন হচ্ছে একমাত্র অভিকর্ষজ ত্বরণ। সুতরাং এ কে স্থির করলে এর ওপর যদি আমরা দাঁড়িয়ে যাই তাহলে এ থেকে বিকে কেমন করে দেখব, এরকম ভি বি এ এই ডিরেকশানে কোনো একটা ডিরেকশানে এই দুয়ের লব্ধি বরাবর এই অ্যাঙ্গেলটা ধরা যাক ফাই বলা গেল। এই ফাইটা থিটার চেয়ে আলাদা হবে কারণ এখানে থিটার জন্য 30 cos থিটা ছিল হরাইজন্টালি এবং ফাইয়ের জন্য 30 cos থিটা -10 রয়েছে। এর ভ্যালু ক্যালকুলেট করা যায়, tan phi = 30 sin থিটা ডিভাইডেড বাই 30 cos থিটা -10 এইভাবে। যাই হোক, তাহলে এ কি দেখবে, এই ভিবিএ এই ফাই অ্যাঙ্গেলে বিকে বেরিয়ে যেতে, এইভাবে এই অ্যাঙ্গেলে বিকে বেরিয়ে যেতে দেখবে এ, এবং স্ট্রেট লাইন বরাবর দেখবে। তাহলে উইথ রেসপেক্ট টু এ এখানে যদি লিখে দিই উইথ রেসপেক্ট টু এ, বি এর পাথ কীরকম হবে, পাথ অফ বি হবে স্ট্রেট লাইন অ্যাট অ্যাঙ্গেল ফাই, রাইট। এবার বলেছে যদি বাতাসে কলিশন হতে হয় তাহলে এবার দেখো এর সাপেক্ষে কী দেখছে, এ এভাবে স্থির অবস্থায় রয়েছে, বিকে সে দেখছে কোনো একটা ফাই অ্যাঙ্গেলে এভাবে বেরিয়ে যেতে। এবার কিছু সময় পরে বি এ থেকে তো বি ক্রমশ দূরে চলে যাচ্ছে, এই অবস্থায় কোনো কলিশন হবে না। সুতরাং যদি কলিশন হতে হয় তাহলে ফাইয়ের ভ্যালু কত হতে হবে, ফাইয়ের ভ্যালু 90 ডিগ্রি হতে হবে, রাইট। এটাকে আরও অন্যভাবে বলা যায়, যদি কলিশন হতে হয় তাহলে এখান থেকে দেখাই, এটাকে 1 মিনিট এটাকে কপি করি, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এ বি এর ভেলোসিটি। এবার যদি এ দেখে বি
এসে তাকে আঘাত করছে, তাকে তার সঙ্গে কোলাইড করছে, তাহলে বিএ এই স্ট্রেট লাইন বরাবর স্ট্রেট ওপর দিকে গিয়ে বিকে কোলাইড করতে হবে। বিকে যদি স্ট্রেট ওপর দিকে যেতে হয় তাহলে বিয়ের এই এক্স বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট এর সাপেক্ষে, অর্থাৎ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার যে এক্স কম্পোনেন্ট রয়েছে তাকে ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই বি এর ভেলোসিটি এর সাপেক্ষে হবে ঠিক ওপর দিকে বি এ ডিরেকশন, এখানে কোথাও একটা এ রয়েছে ধরা যাক, তাহলে ঠিক ওপর দিকে যেতে গেলে এই কম্পোনেন্টটাকে বেঁচে থাকতে হবে এবং এক্স বরাবর কম্পোনেন্ট একে অন্যকে ক্যান্সেল আউট করে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফর কলিশন ইন এয়ার, ফর কলিশন উইথ এ ইন এয়ার, বাতাসে কলিশন হতে হবে। হ্যাঁ, তাহলে কি হতে হবে, 10 ইকুয়ালস টু 30 cos থিটা, দ্যাট ইজ cos থিটা ইকুয়ালস টু 1/3। তাহলে এখান থেকে থিটার ভ্যালু পেয়ে গেলাম, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স অফ 1/3। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, ফাইন্ড থিটা, তাহলে cos ইনভার্স অফ 1/3। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ইফ এইচ ইকুয়ালস টু 4 মিটার, হাইট বলা আছে 4 মিটার, তাহলে হাইট বলা আছে 4 মিটার। এবার দেখা যাক এটাই হাইট অফ কলিশন কিনা। যদি এ কে স্থির করা যায় তাহলে বি ঠিক ওপর দিকে, বি এর কোনো হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি নেই, বি 30 sin থিটা ভেলোসিটিতে ঠিক ওপর দিকে গিয়ে এ কে হিট করবে। তাহলে বিকে কত পথ অতিক্রম করতে হবে, এইচ ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার। তাহলে টাইম অফ কলিশন আমরা আগের, তাহলে আমরা হাইট, এটাই হচ্ছে আমার হাইট অফ কলিশন, রাইট। আচ্ছা, তাহলে টাইম অফ কলিশন বের করতে হবে। তাহলে টাইম অফ কলিশন ইকুয়ালস টু টোটাল হাইট হচ্ছে 4 মিটার ডিভাইডেড বাই কোন ভেলোসিটি, বি এর উল্লম্ব ভেলোসিটি, দ্যাট ইজ 30 sin থিটা। এই ভেলোসিটিতে বিকে ওপর দিকে যেতে হবে, বিকে বিকে এই 30 sin থিটা ভেলোসিটিতে ওপর দিকে যেতে হবে। তাহলে টাইম অফ কলিশন হচ্ছে 4 ডিভাইডেড বাই 30 sin থিটা। এবার cos থিটার ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে সাইন বের করতে হবে। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই। ট্রায়াঙ্গেলের cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিকে 1, অতিভুজকে 3 করলে লম্বের ভ্যালু দাঁড়াবে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ √8, দ্যাট ইজ 2√2। তো টাইম অফ কলিশন দাঁড়াবে 4 ডিভাইডেড বাই 30 ইন্টু 2√2। ঠিক করলাম 30, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা বুঝতে পারবে, 2 2 কেটে গেল, 2 2 15, তাহলে 1 ডিভাইডেড বাই 15√2। এত সেকেন্ড পরে বি একে গিয়ে এর ওপরে একে গিয়ে কোলাইড করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে ফর এইচ ইকুয়ালস টু 4 মিটার, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ কলিশন। আচ্ছা, কোথা থেকে কোঅর্ডিনেট ধরবো, অ্যাজিউম বি ইজ ইনিশিয়ালি অ্যাট অরিজিন। তাহলে বি এর পজিশনকে যদি আমরা 0 0 পজিশন ধরে নিই, তাহলে কোন পয়েন্টে গিয়ে এই কলিশনটা হচ্ছে, ঠিক আছে। এবার যখন আমরা এরকম হাইট অফ কলিশন, এখানে আমরা কিন্তু এখানে টাইম অফ কলিশন বের করেছি, কোঅর্ডিনেট অফ কলিশনের অর্থ কি, আমরা এই ছবিটা একবার এখানে কপি পেস্ট করে নিই, তাহলে বোঝা যাবে ভালো করে। হাইট বলে দেওয়া আছে 4 মিটার, টাইম অফ কলিশন বেরিয়েছে। যখন আমাদের কোঅর্ডিনেট বের করতে, কোঅর্ডিনেট মানে হচ্ছে এক্স কমা ওয়াই। এবার বি এর পজিশন থেকে ওয়াই হচ্ছে হাইট, ওয়াই হচ্ছে কলিশনের হাইট, তাহলে ওয়াই হচ্ছে হাইট অফ কলিশন। এটা কিন্তু বি এর পজিশন থেকে। এবং যখন আমরা এরকম অ্যাকচুয়াল হাইট বের করব, এক্ষেত্রে কি করেছিলাম, হাইট অফ কলিশন করেছিলাম, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এ, কারণ একে ফিক্স করেছিলাম। সেই অবস্থায় বি 4 মিটার ওপরে গিয়ে এর সঙ্গে ধাক্কা মেরেছিল। এবার যখন আমরা অ্যাকচুয়াল হাইট অফ কলিশন বের করতে যাব, তখন এটা আমাকে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বের করতে হবে। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে বি এর ভেলোসিটি, গ্রাউন্ডের সাপেক্ষে বি এর অ্যাক্সিলারেশনকে ধরে নিয়ে করতে হবে। তাহলে বি কত টাইমে গিয়েছে, 1 ডিভাইডেড বাই 15√2, তাহলে ওয়াই এর ভ্যালু হবে, তাহলে হাইট অফ কলিশনের ভ্যালু হবে, ওয়াই মানে হাইট অফ কলিশন, তার ভ্যালু হবে বি এর দ্বারা অতিক্রান্ত সরণ, বি এর দ্বারা ওপর দিকে সরণ হচ্ছে
বি এর দ্বারা অতিক্রান্ত সরণ বি এর ভেলোসিটি একবার বের করে নেওয়া যাক, এখানে একটা পেজ অ্যাড করে নিই। হ্যাঁ, বি এর দ্বারা অতিক্রান্ত বি এর অ্যাকচুয়াল ভেলোসিটিগুলো বের করে নেওয়া যাক আগে। তাহলে দিস ইজ মাই বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই বি এর অ্যাঙ্গেলটা, বি এর এখানে ভেলোসিটি ছিল 30, তার অ্যাঙ্গেলটা হচ্ছে কস ইনভার্স 1/3, তার ভ্যালু যাই হোক, ঠিক আছে, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স অফ 1/3। তাহলে 30কে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি তাহলে 30 cos থিটার ভ্যালু দাঁড়াবে 30 ইন্টু 1/3, দ্যাট ইজ 10, এবং ওপর দিকে দাঁড়াবে 30 সাইন থিটা, তার ভ্যালু আমরা বের করেছি 15 রুট, তার ভ্যালু বের করেছিলাম 30 ইন্টু 2√2, 30 ইন্টু আচ্ছা সাইন থিটার ভ্যালু দিয়ে দিয়েছিল 2√2, তাহলে 30 ইন্টু 2√2 মানে হচ্ছে 60√2। এটা হচ্ছে বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটির সঙ্গে ওয়াই বের করতে গেলে আমরা 60√2 এর সঙ্গে টাইম অফ কলিশন গুণ করব। টাইম অফ কলিশন আমরা বের করে রেখেছি 1/15√2। এখানে ভ্যালুগুলো একটু অন্যরকম আছে, কারণ আমি এগুলো র্যান্ডম বি এবং এর র্যান্ডম ভেলোসিটির ভ্যালু নিয়ে ক্যালকুলেট করেছিলাম, যাই হোক। তাহলে ওয়াই এর ভ্যালু দাঁড়াবে বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বি এর ইনিশিয়াল ভেলোসিটি, এটা কিন্তু বি এর ইনিশিয়াল ভেলোসিটি, এটা ভি নয়, দিস ইজ ইউ অফ বি, ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু দাঁড়াবে কত? হ্যাঁ, ওয়াই এর ভ্যালু দাঁড়াবে ইউ এই 60√2 ইন্টু টি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মাইনাস ওপর দিকে রয়েছে জি নিচের দিকে পড়ছে, এর ওপরে অ্যাক্সিলারেশন পড়ছে জি নিচের দিকে, তার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 1/15√2 তার স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেট করে পেতে পারো, ক্যালকুলেট তোমরা নিজেরা করে নিও, এর ভ্যালু দাঁড়াবে ওয়াই। আচ্ছা, এক্সের ভ্যালু কী দাঁড়াবে? এক্স হচ্ছে বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এক্স ডিরেকশানে, সেই দূরত্ব গিয়ে নিয়েই বি এর সঙ্গে কোলাইড করেছে এবং সেটা গ্রাউন্ড ফ্রেমে দেখতে হবে। তাহলে বি এর গ্রাউন্ড ফ্রেমে বি এর ভেলোসিটি হচ্ছে 10, রাইট? গ্রাউন্ড ফ্রেমে এক্স বরাবর বি এর ভেলোসিটি হচ্ছে 10, তাহলে 10-এর সঙ্গে টাইম অফ কলিশন এই বরাবর কোনো অ্যাক্সিলারেশন রয়েছে? এই বরাবর এক্স বরাবর এর কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এক্স ইকুয়ালস টু দাঁড়াবে 10 ইন্টু 1/15√2 এত মিটার। তাহলে এটাই হচ্ছে এক্স এবং ওয়াই কলিশনের কোঅর্ডিনেটস। এবার এই এক্সের ভ্যালু অন্যভাবেও পাওয়া যায়। এক্স কি? এক্স হচ্ছে এর ইনিশিয়াল ডিরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, সেই বরাবর এর ওপরে কোনো অ্যাক্সিলারেশন নেই, এই বরাবর এর ওপরেও কোনো অ্যাক্সিলারেশন নেই, সুতরাং এও এই টাইম অফ কলিশন 1/15√2 সেকেন্ড পরে কোনো একটা এক্স ডিরেকশানেই এক্স সরণ হয়েছে, একই অ্যামাউন্টে সরণ হতে হবে কলিশন হতে গেলে বি এবং এর, তাহলে এটা এক্সের ভ্যালু এর সাপেক্ষেও বের করে নেওয়া যায়। অর্থাৎ এর সাপেক্ষে বলতে এর ভেলোসিটিকে কনসিডার করে, এর ভেলোসিটি হচ্ছে 10 মিটার, তাহলে এক্সের ভ্যালু সেখান থেকেও 10 ইন্টু 1/15√2 এত মিটার দাঁড়াবে। এটা যদি আমি এর ভেলোসিটি অফ এ উইথ ইন এক্স ডিরেকশন, এটা আমি ক্যালকুলেট করি। এটাকে ভালো করে লেখা যাক, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর এক্স কম্পোনেন্ট যদি কনসিডার করি তাহলে সেম ভ্যালু পাবো। এবার এই একই অঙ্ককে আরও সহজ করে করা যায়। খুব ভালো করে দেখো যে যদি এয়ারে কলিশন হতে হয় তাহলে একে প্রথম কথা আমরা ফিক্স করব, একে ফিক্স করলে বিকে ঠিক ওপর দিকে উঠে গিয়ে একে আঘাত করতে হবে, তাহলে বি এর এক্স বরাবর কম্পোনেন্ট এক্স বরাবর এর সাপেক্ষে বি এর এক্স বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট সেটা কত দাঁড়াতে পারে? তার ভ্যালু 0 দাঁড়াতে হবে। এবার এর নিজস্ব ভেলোসিটি হচ্ছে 10, তাহলে বি এর এক্স বরাবর কম্পোনেন্ট কত দাঁড়াতে হবে? 10 দাঁড়াতে হবে। তাহলে বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে 30, এখানে এ রয়েছে, এটা হচ্ছে আমার বি, এর ভেলোসিটি দেওয়া রয়েছে 10। এবার বি 30কে আমরা যদি থিটা কস থিটা সাইন থিটায় ভাগ করি তাহলে 30 কস থিটা এই বরাবর 30 সাইন থিটা হতে হবে। এবার 30 কস থিটার ভ্যালু অ্যাকচুয়ালি 10-এর ইকুয়াল হতে হবে, তাহলে
রিলেটিভ ভেলোসিটির এক্স কম্পোনেন্ট এর সাপেক্ষে 0 হবে। এবার সেখান থেকে আমরা একইভাবে cos θ = 1/3 ইত্যাদি এই একই অঙ্ক করতে পারি। ঠিক আছে, তাহলে এই কলিশনের অঙ্ককে আরেকবার তোমরা ব্যাক করে আরেকবার এই অঙ্ক কেমন করে করা হলো সেটা দেখো। এটা এই একটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ভার্টিক্যাল কলিশনের অনেক কটা কনসেপ্ট একসঙ্গে করলাম। প্রথমে কলিশনের থিটা বের করতে গেলে আমরা এর সাপেক্ষে করলাম, টাইম অফ কলিশন বের করতে গেলে সেটাও আমরা এর সাপেক্ষে করলাম, কিন্তু যখন কোঅর্ডিনেট অর্থাৎ এইচ হাইট এবং কলিশন, যেহেতু এখানে পি একটা প্রজেক্টাইল মোশনের মতো গিয়েছে, তাহলে এক্স ডিস্টেন্স, এক্স ডিরেকশানের ডিস্টেন্স এবং ওয়াই ডিসপ্লেসমেন্ট, এক্স ডিরেকশানের ডিসপ্লেসমেন্ট এবং ওয়াই ডিরেকশানের ডিসপ্লেসমেন্ট, সেটা বের করার জন্য, কোঅর্ডিনেট বের করার জন্য আমরা সেটা গ্রাউন্ড ফ্রেমে গিয়ে করলাম, রাইট? আচ্ছা, নেক্সট এবার তিনটে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে। প্রথম কনসেপ্ট হচ্ছে নেচার অফ মোশন, বা এটাকে আমরা নেচার অফ মোশন না বলে পাথ অফ মোশন বলি। পাথ অফ মোশন ফ্রম ডিরেকশন অফ ভি অ্যান্ড এ। যদি কোনো বস্তুর ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন দেওয়া থাকে এবং তাদের ডিরেকশনে উল্লেখ করা থাকে, তাহলে বস্তুর পাথ অফ মোশন কীরকম পথে যাবে, সরলরৈখিক পথে যাবে নাকি অধিবৃত্তাকার অর্থাৎ প্যারাবোলিক পথে যাবে নাকি অন্য কোনো পথে যাবে, সেটা বের করতে হয়। এখানে প্রথমে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন হচ্ছে, এটা একমাত্র বের করা যাবে এইভাবে, এই কনসেপ্টের মাধ্যমে, যদি অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ সমতরণে বস্তুটা চলতে থাকে। এটা হচ্ছে সমতরণ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকে। ঠিক আছে, তাহলে যদি ভি এবং এর মধ্যে এই থিটা অ্যাঙ্গেলটার ভ্যালু 0 হয়, 0 ডিগ্রি হয়, অথবা 180 ডিগ্রি হয় অর্থাৎ পাই হয়, তাহলে বস্তুটা স্ট্রেট লাইনে যাবে। এখানে কিন্তু আমরা রিলেটিভ ভেলোসিটির কথা বলছি না। হতে পারে রিলেটিভ ভেলোসিটির সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি এবং রিলেটিভ অ্যাক্সিলারেশন বের করলো এবং সেই অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্ট্রেট লাইনে গেল, অথবা কিছু না বলা থাকলে এখানে আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে আছি, এখানে ভি আর এ হচ্ছে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে, তাহলে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে বস্তুটা স্ট্রেট লাইনে যাবে যদি থিটার ভ্যালু হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। 0 ডিগ্রি কথার মানে হচ্ছে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন সেম ডিরেকশানে রয়েছে, এবং 180 ডিগ্রির কথার মানে ভেলোসিটি অ্যাক্সিলারেশন অ্যান্টি প্যারালাল রয়েছে, একে অন্যের বিপরীত দিকে একই সরলরেখা বরাবর রয়েছে। ঠিক আছে, একই সরলরেখা বা সমান্তরাল সরলরেখা বরাবর, কিন্তু একে অন্যের বিপরীত ডিরেকশানে রয়েছে। এটাকে একবার ভিজুয়ালাইজ করে নেওয়া যাক। এখানে ভি বস্তুর ভেলোসিটি এবং একই ডিরেকশানে অ্যাক্সিলারেশন, তাহলে সেখানে থিটার ভ্যালু হচ্ছে 0। এটা তোমরা সমতরণের সরলরেখার গতির ক্ষেত্রে দেখেছো, ভেলোসিটির ভ্যালু ক্রমশ বাড়তে থাকবে, এবং যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড ক্রমশ বাড়তে থাকবে, ডিরেকশান সেম থাকবে এবং বস্তুটা সরলরেখা পথে এগিয়ে যাবে। উল্টোটা যদি অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে ভেলোসিটির ডিরেকশান এই দিক বরাবর রয়েছে এবং ত্বরণ হচ্ছে তার অপোজিটে, তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড কিছু সময় পরে 0 হবে, তারপর ভেলোসিটির ম্যাগনিটিউড নেগেটিভে যাবে, অর্থাৎ বস্তুটা প্রথমে সামনের দিকে এগিয়ে যাবে, তারপরে কিছুক্ষণ পর স্থির হবে এবং আবার পিছন দিকে এগোতে শুরু করবে, এবং তার পথ হবে, তার গতিপথ হবে সরলরেখা বরাবর। এখানে এ হচ্ছে মন্দন। আচ্ছা, যদি এবার থিটার ভ্যালু অন্য কিছু হয়, থিটা যদি এনি অ্যাঙ্গেল other than 0 ডিগ্রি or 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে পাথ হবে প্যারাবোলিক। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্সিলারেশন হচ্ছে সমতরণ, অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট রয়েছে, তাহলে পাথ হবে প্যারাবোলিক। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্রজেক্টাইল মোশন। সেখানে কি হয়, এরকম কোনো প্রজেক্টাইলকে ইউ ভেলোসিটিতে ছোড়া হলো কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে, তার উপরে অ্যাক্সিলারেশন পড়ছে জি নিচের দিকে, তাহলে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হচ্ছে, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি প্লাস থিটা। সো দিস ইজ এনিথিং আদার দ্যান 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। তাহলে বস্তুটার পাথ কীরকম হয় আমরা জানি, প্রজেক্টাইল মোশনে বস্তুর পাথ হয় প্যারাবোলিক। ঠিক আছে, তাহলে এই প্রথম কনসেপ্ট বলছে
যদি ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টর দেওয়া থাকে এবং অ্যাক্সিলারেশন ভেক্টরের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে, সমত্বরণে গতিশীল হয়, তাহলে যদি থিটা অ্যাঙ্গেল ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয় তাহলে বস্তুর পাথ হয় স্ট্রেট লাইন। যদি এনি আদার অ্যাঙ্গেল হয় তাহলে পাথ হয় প্যারাবোলিক বা অধিবৃত্তাকার। নেক্সট কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, ট্রান্সফার অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এবার ধরে নেওয়া যাক এখানে একটা বলা রয়েছে যে একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে একজন পার্সন পি দাঁড়িয়ে আছে এবং সে একটা বলকে নিক্ষেপ করছে। ধরা যাক বলকে সে সামনের দিকে তার সাপেক্ষে ইউ রিলেটিভ ভেলোসিটিতে ছুড়ল, অর্থাৎ ভেলোসিটি মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটির কথা বলছি, সেই মুহূর্তে ছোড়ার মুহূর্তে, দ্যাট ইজ আমরা করে লিখি জাস্ট আফটার রিলিজ। ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন হচ্ছে ইউ রিলেটিভ। লোকটা তার সাপেক্ষে, লোকটা গাড়ির মধ্যে রয়েছে, তাহলে লোকটা কি ভাবছে, নিজেকে স্থির ভাবছে, ঠিক আছে, গাড়ির ভেলোসিটি, সে তো গাড়ির ওপর রয়েছে, গাড়ির ভেলোসিটি রয়েছে, কিন্তু লোকটার তার গাড়ির সাপেক্ষে বা নিজের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে। এবার লোকটা বলকে ইউ রিলেটিভ ভেলোসিটিতে সামনের দিকে ছুড়ে দিল, সামনের দিকে বা অন্য কোনো ডিরেকশনে ছুড়ে দিল, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন দ্বারা হবে ইউ রিলেটিভ। এবার যদি আমরা গ্রাউন্ডের সাপেক্ষে দেখতে চাই, অর্থাৎ বলের অ্যাকচুয়াল ভেলোসিটি দেখতে চাই জাস্ট আফটার রিলিজ, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত দাঁড়াবে? আমরা এটা জানি যে ইউ রিলেটিভ মানে কি, সেটা হচ্ছে বল উইথ রেসপেক্ট টু পার্সন, এখানে পার্সনের ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এটাকে আমরা একটুখানি কথার মাধ্যমে মনে রাখি, যে যখন আমরা বলের অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে যাব উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড জাস্ট আফটার রিলিজ, তাহলে গাড়ির ভেলোসিটি অথবা গাড়ির ভেলোসিটি মানে এটাই হচ্ছে পার্সনের ভেলোসিটি, তাহলে গাড়ির ভেলোসিটি বা পার্সনের ভেলোসিটি সেই বল বা স্টোন বা যে কোনো বস্তু যাকে নিক্ষেপ করা হলো সেই প্রক্ষিপ্ত বস্তুর উপর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তার রিলেটিভ ভেলোসিটি তো থাকবেই, সেই ভেলোসিটি শূন্য হতে পারে, অশূন্য হতে পারে, কিন্তু গাড়ি বা লোকের ভেলোসিটি তার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে ভেলোসিটি ট্রান্সফার। ভেলোসিটি অফ ম্যান অথবা কার অথবা যে তাকে প্রক্ষেপ করছে সেটা ট্রান্সফার কথার মানে হচ্ছে অ্যাড হয়ে যায়, তার রিলেটিভ ভেলোসিটির সঙ্গে সেই গাড়ির ভেলোসিটি অ্যাড করে দিই, ঠিক আছে। এটাকে যদি আরও একটু ভালো করে দেখি তাহলে লিখতে পারবো যে ইউ রিলেটিভ মানে হচ্ছে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন। এবার এটাকে লেখা যায় ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ পার্সন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমরা একদম আপেক্ষিক গতির প্রথম বিষয়ে এটা লিখেছি, এইরকমভাবে লেখা যায়, বল পার্সন একই অর্ডারে লিখলাম এবং এখানে ইনসার্ট করে দিলাম গ্রাউন্ড, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমাকে বের করতে হবে, দ্যাট উইল বি ইউ রিলেটিভ প্লাস ভেলোসিটি অফ পার্সন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার এর ভ্যালুটাই দেওয়া রয়েছে ভি, ইউ রিলেটিভ প্লাস ভি, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা লিখলাম। তাহলে ভেলোসিটি ট্রান্সফার হয়, ভেলোসিটি ট্রান্সফার হওয়ার মানে হচ্ছে বস্তুটার মধ্যে ব্যক্তির বা গাড়ির ভেলোসিটি যোগ হয়ে যায়, বস্তুর যা রিলেটিভ ভেলোসিটি হবে তার সঙ্গে গাড়ির ভেলোসিটি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন। ভেলোসিটি তো বোঝা গেল, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি হয় দেখো, কোনো বস্তুতে অ্যাক্সিলারেশন কেন তৈরি হয়, তার মধ্যে অ্যাক্সিলারেশন তৈরি হয় দুটো কারণে। প্রথমত সে যে বডির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ধরা যাক এখানে লোকটার জন্য, লোকটার অ্যাক্সিলারেশন কী হবে, গাড়ির সাপেক্ষে লোকটার অ্যাক্সিলারেশন হচ্ছে 0, তাহলে একে লেখা যায় অ্যাক্সিলারেশন অফ পার্সন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস অ্যাক্সিলারেশন অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন অফ পার্সন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কী করবো, এপি কার দ্যাট ইজ 0 প্লাস অ্যাক্সিলারেশন অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দ্যাট উইল বি এ। তাহলে লোকটার অ্যাক্সিলারেশন, লোকটা যেহেতু গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটার অ্যাক্সিলারেশন হবে এ। তাহলে যদি আমরা গাড়ির মধ্যে বা কোনো লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকি, তাহলে লিফটের অ্যাক্সিলারেশন, আমরা কিন্তু এখানে রিলিজের কথা বলছি না, যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যেখানে কন্ট্যাক্ট রয়েছে, তাহলে এখানে ম্যান প্লাস কার, এখানে কন্ট্যাক্ট রয়েছে, কন্ট্যাক্ট থাকার জন্য
acceleration of man with respect to ground is equals to acceleration of car with respect to ground, that is a, রাইট? কিন্তু যখন রিলিজ করা হলো, রিলিজ করার মানে হচ্ছে নো কন্ট্যাক্ট, রিলিজ করার মানে হচ্ছে কন্ট্যাক্ট জাস্ট আমরা ছেড়ে দিলাম। যখন কন্ট্যাক্ট ছেড়ে দিলাম তাহলে কন্ট্যাক্ট ফোর্স 0। যখন আফটার রিলিজ, আফটার রিলিজ কি দাঁড়াচ্ছে? নো কন্ট্যাক্ট। তাহলে এই অ্যাক্সেলেশনটা নো কন্ট্যাক্ট, এই অ্যাক্সেলেশনটা দাঁড়াচ্ছে কি জন্য? এটা দাঁড়াচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের জন্য, এফ কন্ট্যাক্টের জন্য। কার এবং ব্যক্তির মধ্যে কন্ট্যাক্ট ছিল। যখন ব্যক্তি এবং বলের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকলো না, তাহলে বলের ওপরে কী কী ফোর্স কাজ করছে? তাহলে ফোর্স অন বল কী কী কাজ করছে? একমাত্র বলের নিজের ওয়েট অফ বল, দ্যাট ইজ mg। এই সময় ব্যক্তির হাতের সঙ্গে বস্তুর, এরকম ব্যক্তির হাত, তার সঙ্গে বলের কোনো কন্ট্যাক্ট ফোর্স রয়েছে? কন্ট্যাক্ট ফোর্স নেই। সুতরাং এই বলের অ্যাক্সেলেশন কত হবে? সেই অ্যাক্সেলেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত দাঁড়াবে? জাস্ট আফটার রিলিজ, আমরা এখানে কিন্তু আফটার রিলিজ সমস্ত কথা বলছি। আফটার রিলিজ তাহলে অ্যাক্সেলেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে ফোর্স, টোটাল ফোর্স ডিভাইডেড বাই মাস, দ্যাট ইজ জি। জি হচ্ছে নিচের দিকে, তাহলে বলের ওপরে অ্যাক্সেলেশন থাকবে জাস্ট আফটার কন্ট্যাক্ট হচ্ছে জি। তাহলে লোকটার অ্যাক্সেলেশন বা গাড়ির অ্যাক্সেলেশন, দ্যাট ইজ এ, সেই অ্যাক্সেলেশন কিন্তু এখানে জাস্ট আফটার রিলিজ বলের মধ্যে ট্রান্সফার হলো না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আফটার রিলিজ, এখানে কি লিখেছিলাম, ভেলোসিটি অফ ম্যান ট্রান্সফার আফটার রিলিজ। তাহলে আফটার রিলিজ acceleration of car or acceleration of man does not transfer. ট্রান্সফার মানে তার যা অ্যাক্সেলেশন থাকবে, জি তো নিচের দিকে থাকছে। যখন লোকটা তাকে ধরে রয়েছে সেই সময় কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে, যখন ছেড়ে দিল তখন কন্ট্যাক্ট ফোর্স নেই। তাহলে কারের বা ম্যানের অ্যাক্সেলেশন ডাজ নট ট্রান্সফার টু বল। তাহলে একে সামারাইজ করে নেওয়া যাক। তাহলে আমরা কি করছি? জাস্ট আফটার রিলিজ কথাবার্তা বলছি, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কথাবার্তা বলছি। ভেলোসিটি ট্রান্সফার হয় কি? ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায় কোনো একটা বলকে যদি ছেড়ে দেই, আমি গতিশীল অবস্থায় রয়েছি, এই অবস্থায় আমি কোনো একটা বলকে ছেড়ে দিলাম, তাহলে অন্য একটি ব্যক্তি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে সেই বলটির ভেলোসিটি দেখবে আমার ভেলোসিটির সমান, তাহলে ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায়। তার মানে কি, এটাকে ভালো করে লিখতে গেলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড জাস্ট আফটার রিলিজ, এগুলো বলছি, দ্যাট উইল বি তার যা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ব্যক্তির সাপেক্ষে, দ্যাট ইজ ইউ রিলেটিভ, ভি রিলেটিভ লিখি, প্লাস ভেলোসিটি অফ ম্যান বা কার, যা ইচ্ছা বলা যায়, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, অ্যাক্সেলেশনের ক্ষেত্রে কি হয়? ট্রান্সফার অফ অ্যাক্সেলেশন বিফোর রিলিজ, বিফোর রিলিজ কী হয়? সেম অ্যাক্সেলেশন থেকে যখন জাস্ট বলটাকে যখন ধরে রয়েছে, বলটাকে এভাবে যখন এখানে লেখা যাক, বলটাকে যখন লোকটা ধরে রয়েছে তখন লোক, বল, কার সবকটা হচ্ছে একই সিস্টেমের অন্তর্গত। তাহলে সেই সময় বলের অ্যাক্সেলেশন কি? নিচে, হচ্ছে সামনের দিকে, যেটা গাড়ির অ্যাক্সেলেশন, যেটা ব্যক্তির অ্যাক্সেলেশন। এই অবস্থায় কিন্তু কোনো ওয়েট কাজ করছে না, কারণ লোকটা যখন বস্তুকে ধরে আছে তা কন্ট্যাক্টের জন্য একটা নর্মাল রিয়াকশান কাজ করছে, এবং নর্মাল রিয়াকশান সেই বলের ওপরে ফোর্সকে শূন্য করে দিচ্ছে। এরকম সিস্টেমের ক্ষেত্রে বল বের করার জন্য আমরা ছদ্ম বল ইত্যাদি কনসেপ্ট লাগাবো, সেগুলো নিউটনস ল অফ মোশনে দেখব। কিন্তু বিফোর রিলিজ অ্যাক্সেলেশন ট্রান্সফার হয়ে যায়, বিফোর রিলিজ ইয়েস, সেক্ষেত্রে অ্যাক্সেলেশন অফ বল দাঁড়াবে ইকুয়ালস টু অ্যাক্সেলেশন অফ কারের সমান বা অ্যাক্সেলেশন অফ পার্সনের সমান। কিন্তু আফটার রিলিজ যখন ছেড়ে দিচ্ছে বলটাকে, সেটা আমার এখানে চর্চার বিষয়। আফটার রিলিজ, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস। আফটার রিলিজ নো, অ্যাক্সেলেশন ট্রান্সফার হয় না। তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলেশন অফ বল দাঁড়াবে তার উপর অন্য, এক্ষেত্রে অভিকর্ষজ বল আছে, অন্য ক্ষেত্রে অন্য কোনো বল দাঁড়াবে, কিন্তু কন্ট্যাক্ট ফোর্স নেই। এখানে কন্ট্যাক্ট ফোর্স কোনো নেই। কন্ট্যাক্ট ফোর্স বলতে বস্তু এবং
ব্যক্তির মধ্যে কোনো কন্ট্যাক্ট ফোর্স নেই, তাহলে অ্যাক্সিলেশন অফ বল দাঁড়াবে এক্ষেত্রে জি বা মাইনাস জি নিচের দিকে। ঠিক আছে, তাহলে এই পার্টটা গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা এই কনসেপ্ট ইউজ করে নিয়ে আমরা কিছু অঙ্ক করব। এবার এই অঙ্কে যাওয়ার আগে একটা ফাইনাল কনসেপ্ট আছে, সেটা করব, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে ভেলোসিটি আফটার রিলিজ ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায়, আফটার রিলিজ অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না। এবার ডিরেকশন অফ মোশন ফ্রম গিভেন, আচ্ছা, যদি এরকম কোনো ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা একটা তো দেখলাম যে পাথ অফ মোশন আমরা বের করতে পারি, স্ট্রেট লাইন বা প্যারাবোলিক হবে যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে। এবার যদি ডিরেকশন অফ মোশন আমরা কেমন করে বের করবো, এই ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন নেই, এক্ষেত্রে সমতরণ বা অসমতরণ হতে পারে, সমতরণ হতে পারে বা অসমতরণও হতে পারে। দুই ক্ষেত্রেই আমরা ডিরেকশানটা বের করে নিতে পারি, কোন ডিরেকশানে যাচ্ছে, প্লাস এক্স অ্যাক্সিসে যাচ্ছে, মাইনাস এক্স অ্যাক্সিসে যাচ্ছে, কোন ডিরেকশানে বস্তুটা যাচ্ছে। তাহলে প্রথমে 4টে কেস আছে, প্রথমে আমরা একদম ইজিয়েস্ট কেস নিয়ে আলোচনা করে নেওয়া যাক, দ্যাট ইজ যদি ভেলোসিটিও শূন্য হয় অ্যাক্সিলারেশনও শূন্য হয়। সেক্ষেত্রে আমরা কি জানি, নিউটনের প্রথম ল, সমতরণে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, ভেলোসিটি শূন্য মানে ইনিশিয়াল ভেলোসিটি শূন্য এবং অ্যাক্সিলারেশনও শূন্য, তার মানে ফোর্স কোনো লাগছে না বাইরে থেকে, সুতরাং এক্ষেত্রে বস্তুটা স্থির থাকবে। এটা তো বোঝা গেল, যেখানে আছে সেখানেই থাকবে, কোনো ডিরেকশনটা কোনো মোশনই হবে না, এক্ষেত্রে নো মোশন। এবার যদি ভেলোসিটি দেওয়া যায়, ভেলোসিটি নট ইকুয়াল টু জিরো এবং অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো, এর অর্থ হচ্ছে সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগে রয়েছে। সমবেগে থাকার কথা অর্থ হচ্ছে ভেলোসিটি, কারণ ভেলোসিটির চেঞ্জকে আমরা ভেলোসিটি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটিকে আমরা অ্যাক্সিলারেশন বলে থাকি। তাহলে অ্যাক্সিলারেশন নেই, তার মানে ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ তার স্পিড, ভেলোসিটি ভেক্টর ম্যাগনিটিউড বা সেই ইনস্ট্যান্টের স্পিড এবং ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন উভয়ই হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? তাহলে স্পিড কনস্ট্যান্ট এবং ডিরেকশানে কনস্ট্যান্ট থাকে। তাহলে এক্ষেত্রে আমরা এর আগেই দেখেছি কলিশনের অঙ্কে কীরকম হয়, বস্তুটা এই ডিরেকশানেই ডিরেকশন অফ মোশন কীরকম হয়, ডিরেকশন অফ মোশন হয় ভেলোসিটি ভেক্টরের ডিরেকশানে, আমরা ইউনিট ভেক্টর সাপেক্ষে লিখলাম, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশানে, অর্থাৎ যে বস্তুটা তার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে তার যা ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন হবে সেই দিকে এসে এগিয়ে যাবে, এবং কীরকম পথে এগোবে সেটা আমরা বলতে পারি সরলরেখা বরাবর এগিয়ে যেতে পারবে, কারণ তার ডিরেকশনও চেঞ্জ হচ্ছে না, ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, স্পিডও সেম রয়েছে, তাহলে সমবেগে সরলরেখা বরাবর এগিয়ে যাবে। এবার ভেলোসিটি ভেক্টরটা অশূন্য এবং তার মধ্যে কোনো অ্যাক্সিলারেশনে উপস্থিত রয়েছে, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখো, প্রথমে আমি এর ডাইরেক্ট আনসারটা লিখে দিই, ডিরেকশন অফ মোশন একদম সেই অবস্থায়, কোনো একটা অবস্থানে, মানে এটা আমি একটা গিভেন ইনস্ট্যান্ট লিখেছি, উল্লেখ করে দিই, একটা গিভেন ইনস্ট্যান্ট, এরপরে ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হতে পারে কারণ অ্যাক্সিলারেশন রয়েছে, গিভেন ইনস্ট্যান্ট, ঠিক তার পর মুহূর্তে কী হবে, ডিরেকশন অফ মোশন। তাহলে ডিরেকশন অফ মোশন কী হবে, আনসার ডাইরেক্ট লিখে দিই, দ্যাট উইল বি ভেলোসিটি ভেক্টরের ডিরেকশনে, অর্থাৎ এটাকে ছবির মাধ্যমে লিখি, বস্তুটার এই বরাবর কোনো ভেলোসিটি রয়েছে, ধরা যাক অ্যাক্সিলারেশন এই বরাবর রয়েছে, কিন্তু অ্যাক্সিলারেশনের একটা কম্পোনেন্ট ভেলোসিটি ভেক্টরের দিকে রয়েছে বা অপোজিট দিকে রয়েছে, একটা তার উল্লম্ব দিক বরাবর রয়েছে। এখানে পাথ বিভিন্ন, এখানে যদি পাথ বের করার জন্য অ্যাঙ্গেলটা বের করব, দেখতে পারো যে অ্যাঙ্গেলটা 0 না বা 180 ডিগ্রি না, যদি অ্যাক্সিলারেশনটা সমতরণ হয় সেক্ষেত্রে পাথ প্যারাবোলিক হবে, এগুলো আমরা বের করেছি। কিন্তু ডিরেকশন অফ মোশন কী হবে, ডিরেকশন অফ মোশন কখন, জাস্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, সেই অবস্থায়, সেই সময়, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট ভেলোসিটি ভেক্টরের ডিরেকশানে হবে। ঠিক আছে, এটা কেমন করে করতে পারি, ধরা যাক খুব কম সময় পরে, ধরা যাক ডিটি ইকুয়ালস টু খুব কম সময়, আমি টি সময় এটা বের করেছিলাম, এটা টাইম টিতে বের করেছিলাম, এবার খুব কম সময় টি প্লাস ডিটি সময়, অর্থাৎ ডিটি সময় পরে,
ডিটিকে আমরা ডিটির ভ্যালু ধরলাম 0.0001 সেকেন্ড, এত সময় পরে। তার ফাইনাল ভেলোসিটি কী দাঁড়াবে? আমরা জানি ভেলোসিটি ভেক্টর হয় ইনিশিয়াল ভেলোসিটি, তার ভ্যালু কিছু একটা, ধরা যাক ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তার ডিরেকশানে হচ্ছে এটা হচ্ছে ইউ, প্লাস একই ডিরেকশানে রয়েছে তার, তাহলে এ ইন্টু 0.001 সেকেন্ড, সরি সেকেন্ডটা বাদ দিই, হ্যাঁ। তাহলে এর ভ্যালু যদি যথেষ্টও হয়, এই টাইমটা এত কম যে ইউ এবং ভি এর ডিরেকশান সেম হয়ে যাবে। ঠিক আছে, যদি ডিরেকশান অপোজিট হতে হয়, যদি একটা ভেলোসিটি যদি পজিটিভে থাকে, সেখান থেকে নেগেটিভ তো ডাইরেক্ট হবে না, পজিটিভ থেকে প্রথমে জিরোতে আসবে দেন নেগেটিভে যাবে, অথবা নেগেটিভ থেকে প্রথমে পজিটিভে জিরোতে যাবে দেন পজিটিভে যাবে। খুব কম সময় পরে যদি অ্যাক্সেলেরেশন খুব বেশি না হয়, তাহলে ডাইরেক্টলি হঠাৎ করে পজিটিভ থেকে জিরোতে নেমে যেতে পারবে না। তাহলে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট যে মুহূর্তে আমরা ভেলোসিটি ভেক্টরের ভ্যালু বের করছি, সেই মুহূর্তে ডিরেকশন অফ মোশন হবে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশানের সঙ্গে ইকুয়াল, সেম ডিরেকশানে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এটা কেবলমাত্র রিলেটিভ ভেলোসিটির জন্য নয়, বা এই চ্যাপ্টারের জন্য নয়, এরপর আমরা সিম্পল হারমোনিক মোশন পড়ব, সেখানেও এই কনসেপ্টটা খুব দরকার হবে। তাহলে আচ্ছা, এটা হলো। নেক্সট, যদি ভেলোসিটিটা শূন্য হয়ে যায় এবং অ্যাক্সেলারেশন থাকে, তাহলে ভেলোসিটি শূন্য, ধরা যাক বস্তুটা স্থির অবস্থায় রয়েছে এবং তার মধ্যে কোনো সামনের দিকে অ্যাক্সেলারেশন রয়েছে, তাহলে বুঝতেই পারছো যে বস্তুটা কোন দিকে, অ্যাক্সেলারেশনের দিকে এগিয়ে যাবে। কারণ এখানেও বলা যায় যে ধরা যাক ডিটি সময়, ডিটি হচ্ছে 0.001 সেকেন্ড পরে, বস্তুর ভেলোসিটি কোন দিকে দাঁড়াবে? ইউ হচ্ছে শূন্য প্লাস এ ইন্টু 0.001, তাহলে দ্যাট উইল বি এর ডিরেকশানে। তাহলে ভেলোসিটি ভেক্টরের, তাহলে এরকম করে লিখি, তাহলে ভেলোসিটি ভেক্টরের সেই মুহূর্তে ডিরেকশন অফ মোশন চিন্তা দিয়ে আমি এগুলোকে সামারাইজ করে দেবো, তাহলে খুব সহজে মনে থাকবে চারটা কেস। ডিরেকশন অফ মোশন হবে অ্যাক্সেলারেশন ভেক্টরের সঙ্গে সমান। এবার এটাকে সামারাইজ করে দেওয়া যাক। যদি ভেলোসিটি অশূন্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ভ্যালু 0 হতে পারে অথবা অ্যাক্সেলারেশনের ভ্যালু অশূন্য হতে পারে। তাহলে ডিরেকশন অফ মোশন হবে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ডিরেকশন অফ মোশন, এগুলো সমস্ত অ্যাট আ গিভেন ইনস্ট্যান্ট করেছি। অনেক সময় পরে না, অনেক সময় পরে তো ডিরেকশন অবশ্যই চেঞ্জ হবে। অ্যাট আ গিভেন ইনস্ট্যান্ট, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে। ডিরেকশন অফ মোশন হবে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশনের সমান। এটা হচ্ছে ডিরেকশন অফ ভেলোসিটি ভেক্টর। যদি ভেলোসিটি ভেক্টর শূন্য হয়, এই অবস্থায় দুটোকে আমি অ্যাক্সেলারেশনকে অশূন্য ধরলাম, সেক্ষেত্রে ডিরেকশন অফ মোশন হবে অ্যাক্সেলারেশন ভেক্টরের ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন। আর একটা কেস তো খুব সহজ, যে ভেলোসিটিও শূন্য অ্যাক্সেলারেশনও শূন্য, সেক্ষেত্রে এই বস্তুটা অ্যাট রেস্ট থাকে, স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এই সামারিটা ভালো করে মনে রেখো। তাহলে এখানে আমরা তিনটে কনসেপ্ট পড়লাম। প্রথম কনসেপ্টে দেখলাম যদি সমতরণ থাকে, অ্যাক্সেলারেশন ভেক্টরের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি অ্যাক্সেলারেশনের মধ্যে অ্যাঙ্গেল থেকে আমরা পাথ বের করতে পারি। সেকেন্ড কনসেপ্টে দেখলাম যে কি দেখেছি সেকেন্ড কনসেপ্টে, আচ্ছা, জাস্ট আফটার রিলিজ কোনো ব্যক্তি গাড়ির মধ্যে একটা বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থায় গাড়ির ভেলোসিটি, ব্যক্তির ভেলোসিটি, গাড়ির অ্যাক্সেলারেশন, ব্যক্তির অ্যাক্সেলারেশন, বলের অ্যাক্সেলারেশন সব সেম, কিন্তু যখন বলটাকে জাস্ট ছেড়ে দিল, তখন ভেলোসিটি বলের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, ব্যক্তির যা আসল ভেলোসিটি বা গাড়ির যা আসল ভেলোসিটি সেটা বলের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, এবং বলের মধ্যে তো যা ইনিশিয়াল ভেলোসিটিতে ছোড়া হয়েছিল ইত্যাদি সেগুলো থাকে। অ্যাক্সেলারেশন কিন্তু ট্রান্সফার হয় না, কারণ কন্ট্যাক্ট ফোর্স শূন্য হয়ে যায়। ঠিক আছে, এবার এই নিয়ে কিছু অঙ্ক করা যাক। অঙ্কগুলো করলেই, আচ্ছা সিম্পল পেন্ডুলামের কেসটা পরে আসবো, আগে এই নিয়ে কিছু অঙ্ক করা যাক, কারণ অনেক কটা আমরা কনসেপ্ট একসঙ্গে পড়েছি। ঠিক আছে, বলেছে যে একজন পার্সন বি গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে, একজন পার্সন এ একটা বলকে, কি বলেছে, পার্সন এ থ্রোস দ্য বল ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ রেসপেক্ট টু হিমসেলফ অ্যাট আ ভেলোসিটি ইউ নট। এর মানে কি, প্রথমে ছোড়া হয়েছে, এবার ভেলোসিটি কত দিয়েছে, উইথ রেসপেক্ট টু হিমসেলফ, তার সাপেক্ষে ইউ রিলেটিভ ভেলোসিটি দিয়েছে ওপর দিকে। ঠিক আছে,
তাহলে পাথ অফ এ, পাথ অফ বল উইথ রেসপেক্ট টু এ, পাথ অফ বল উইথ রেসপেক্ট টু বি। আমরা কনসেপ্ট 1 আর 2 যেটা পড়লাম এই দুটো নিয়ে একসঙ্গে করে এই অঙ্কটাকে করতে হবে। তাহলে জাস্ট আফটার রিলিজ কী হবে, আমি এটাকে কপি করে নিই। জাস্ট আফটার রিলিজ কী হবে, সলভ করি। জাস্ট আফটার রিলিজ, জাস্ট আফটার রিলিজ ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায়। তাহলে বস্তুটার নিজস্ব ভেলোসিটি, যেহেতু সে একটা ভেলোসিটি প্রথমেই পেয়েছিল ইউ রিলেটিভ ব্যক্তির সাপেক্ষে, তার মধ্যে ব্যক্তির ভেলোসিটি কত ছিল, গাড়ির ভেলোসিটি ভি, ব্যক্তি গাড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ব্যক্তির ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে বলের মধ্যে টোটাল ভেলোসিটি কী দাঁড়াবে, একটা হচ্ছে ইউ রিলেটিভ, সেটা সে ব্যক্তির থেকে পেয়েছে, এবং তার মধ্যে ব্যক্তির ভেলোসিটি বা গাড়ির ভেলোসিটি, এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড মানে ভেক্টর অ্যাডিশন আমরা করব, ঠিক আছে, এবং তার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট দেওয়া আছে, ঠিক আছে, যাই হোক। তাহলে এটা গেল ভেলোসিটি, এটা হলে ভেলোসিটি অফ বল, এটা হচ্ছে বল, সরি, ভেলোসিটি অফ, একটু দূরে করে লিখি, এটা হচ্ছে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার জাস্ট আফটার রিলিজ অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না, এক্ষেত্রে লোকটার কোনো অ্যাক্সিলারেশন রয়েছে নাই, কারণ গাড়ির কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা হচ্ছে কার। তাহলে এখানে তো অঙ্কটা সহজ হয়ে গেল, অ্যাক্সিলারেশন ট্রান্সফারের গল্প করতেই হবে না। বলের মধ্যে কি অ্যাক্সিলারেশন থাকে, নিচের দিকে জি। তাহলে এবার দেখা যাক দুটো কেস। প্রথমটা হচ্ছে পাথ অফ বল উইথ রেসপেক্ট টু, পাথ অফ বল উইথ রেসপেক্ট টু বি আগে আলোচনা করা যায়, কারণ আমরা এখানে গ্রাউন্ড ফ্রেমে করেছি, এগুলো কিন্তু সমস্ত গ্রাউন্ড ফ্রেমে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ড ফ্রেম মানে এটাই হচ্ছে উইথ রেসপেক্ট টু বি, রাইট। তাহলে ইয়ে কি, বি বলকে কেমন করে যেতে দেখবে, বলের ভেলোসিটি দাঁড়াবে এই ইউ রিলেটিভ আর ভি রিলেটিভের একটা লব্ধি বরাবর এই রকমভাবে, এবং তার সাপেক্ষে অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দাঁড়াবে জি, নিচের দিকে, রাইট। তাহলে ভেলোসিটি ভেক্টর এই বরাবর, জি হচ্ছে এই বরাবর, জি মানে অ্যাক্সিলারেশন রিলেটিভ, এবং জি এর ভ্যালু হচ্ছে সময়ের সঙ্গে কনস্ট্যান্ট থাকে। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এরকম কিছু নয়। তাহলে এখানে পাথ হবে প্যারাবোলিক, পাথ উইথ রেসপেক্ট টু বি হবে প্যারাবোলিক, অধিবৃত্তাকার। দেখতেই বুঝতে পারছো যে এটা একটা প্রজেক্টাইল মোশনের মতো দেখবে, বি দেখবে এই বলটাকে এরকম একটা প্রজেক্টাইল মোশনের মতো যেতে। এবার উইথ রেসপেক্ট টু এ করে নেওয়া যাক। উইথ রেসপেক্ট টু এ করাটা খুব সহজ। উইথ রেসপেক্ট টু এ বলের মধ্যে কী ভেলোসিটি রয়েছে, আচ্ছা আমরা যখন এই রিলিজের পরে বের করেছি এগুলো সমস্ত গ্রাউন্ডের সাপেক্ষে করেছি, কিন্তু লোকটা কি দেখেছে, লোকটা বলকে দিয়েছে ইউ রিলেটিভ, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু এ কত হবে, ইউ রিলেটিভ ওপর দিকে, সব ভেক্টর দিয়ে লিখছি। আর বলের অ্যাক্সিলারেশন কত, জাস্ট আফটার রিলিজ অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না, তাহলে লোকটার তো নিজস্ব কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে লোকটা বলের অ্যাক্সিলারেশনকে কেমন দেখবে, নিচের দিকে জি, রাইট। তাহলে অ্যাক্সিলারেশন রিলেটিভ, বা এটাকে ভালো করে লেখা যায় অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু এ, সেটা হচ্ছে জি বা মাইনাস জি আমি লিখছি এখানে, রাইট। তাহলে ভেলোসিটি ভেক্টর হচ্ছে, তাহলে উইথ রেসপেক্ট টু এ ভেলোসিটি ভেক্টর হচ্ছে ওপর দিকে ইউ রিলেটিভ, অ্যাক্সিলারেশন ভেক্টর হচ্ছে নিচের দিকে জি, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাথ অফ বল হবে, পাথ অফ বল উইথ রেসপেক্ট টু এ দাঁড়াবে স্ট্রেট লাইন, এবং এই মোশনটা কীরকম হবে বলতে পারবে, বলটা ওপর দিকে যাচ্ছে এর সাপেক্ষে বলটা ওপর দিকে যাচ্ছে,
এবং জি নিচের দিকে কাজ করছে, তাহলে একসময় বলের বেগ শূন্য হবে এবং তারপর সেটা বলটা নিচের দিকে নামতে শুরু করবে, অর্থাৎ বলের মোশনটা হচ্ছে এরকম ভার্টিক্যাল মোশন, রেক্টিলিনিয়ার ভার্টিক্যাল মোশন। সরলরৈখিক উল্লম্ব গতি, রেক্টিলিনিয়ার ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল পাথ। ঠিক আছে, তাহলে এই একটাও এখানেও আবার দেখলাম যে একটা অঙ্কে আমরা দুটো কনসেপ্টকে একসঙ্গে মার্চ করলাম। তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু এ হবে স্ট্রেট লাইন, ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু বি হবে প্যারাবোলা, প্রজেক্টাইল মোশনের মতো। এবার নেক্সট একেই একটুখানি কঠিন কোয়েশ্চেন, কঠিন বলতে এখান থেকে একটু কনসেপ্ট দেওয়া হয়েছে যে ভেলোসিটি অফ কার ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ উইথ রেসপেক্ট টু বি। আমরা দেখেছি বি এর সাপেক্ষে এর কীরকম মোশন হচ্ছে, প্রজেক্টাইল মোশনের মতো। তাহলে সেখানে যদি ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ পেতে হয়, তাহলে আমরা জানি যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে রেঞ্জকে ম্যাক্সিমাম করতে গেলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমাদেরকে 45 ডিগ্রি হতে হবে, রাইট? এবার গ্রাউন্ড, এটা হচ্ছে বি এর সাপেক্ষে, মানে গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে আমরা এই ছবিটাকে আরেকবার এঁকে নিই। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে কি দেখছি, এটা হচ্ছে আমার বল, তার ভেলোসিটিগুলো কি গ্রাউন্ডের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু বি। তাহলে বি এর সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে বলের মধ্যে দুরকম মোশন ছিল, একটা হচ্ছে ইউ রিলেটিভ যা ব্যক্তি থেকে পেয়েছে, এবং একটা হচ্ছে ব্যক্তির ভেলোসিটি ট্রান্সফার হয়েছে ভি। ঠিক আছে, আচ্ছা এবার এই দুয়ের লব্ধি বরাবর গিয়েছে বলটা, এইরকমভাবে লব্ধি বরাবর গিয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করতে গিয়ে ইউ রিলেটিভকে আমরা ভেক্টরটাকে সরিয়ে এই পাশে লিখতে পারি এইরকম। তাহলে ট্রায়াঙ্গেল রুল লাগালে ট্যান থিটা ইকুয়ালস টু ইউ রিলেটিভ লম্ব বাই ভূমি, ইউ রিলেটিভ ডিভাইডেড বাই ভি। এবার থিটার ভ্যালু হতে হবে 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটার ভ্যালু হতে হবে 1, তার মানে ইউ রিলেটিভকে হতে হবে ভি এর সমান। তাহলে এখানে কি বলেছিল কোয়েশ্চেনটা, ভেলোসিটি অফ কার, তার মানে ভি এর ভ্যালু ইউ রিলেটিভ হতে হবে। তাহলে ভেলোসিটি অফ কার হতে হবে ইউ রিলেটিভের সমান, অর্থাৎ গাড়ির ভেলোসিটি দিয়েই ব্যক্তিটা বলটাকে ওপর দিকে ছুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে মনে হয় দুটো কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আগের বছর বিভিন্ন জেই বা নিট পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। এই দুটো কোয়েশ্চেন দেখো একদম পিওরলি থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এর আগের কোয়েশ্চেনে আমরা ইউ ভি অথবা তাদের ভ্যালু দেওয়া রয়েছে এগুলো দেখেছি, এখানে কেবলমাত্র কথা লেখা রয়েছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বেশ কঠিন হয়, কনসেপ্ট ভালো করে, কনসেপ্টের ওপরে হোল্ড ভালোভাবে না থাকলে আমরা এরকম জিনিস করতে পারি না। কী বলেছে, আ স্মল বডি ইজ ড্রপড ফ্রম আ রাইজিং বেলুন। একটা এরকম বেলুন রয়েছে, বেলুনে লোক বসে আছে, বেলুন। তাহলে এখান থেকে এখানে রাইজিং বেলুন, তাহলে প্রথমে আমরা ধরে নেওয়া যাক বেলুনের ওপর দিকে ভেলোসিটি হচ্ছে বি, তার অ্যাক্সেলারেশন ধরা যাক 0। অ্যাক্সেলারেশন থাকলেও কেমন হবে আমরা দেখে নেব। আ পার্সন এ স্ট্যান্ডস অন গ্রাউন্ড, একজন পার্সন এ দাঁড়িয়ে আছে গ্রাউন্ডের ওপরে, while another person B is on the balloon, তাহলে অন্য একজন বেলুনের ওপর বসে রয়েছে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ইমিডিয়েটলি আফটার দ্য বডি, আচ্ছা প্রথম লাইনেই বলেছিল আ স্মল বডি ইজ ড্রপড, তাহলে আফটার বডি ইজ রিলিজ, তাহলে জাস্ট আফটার রিলিজ করতে হবে। তাহলে একটা বডিকে ড্রপ করা হয়েছে, ড্রপ করার অর্থ হচ্ছে ইউ রিলেটিভ হচ্ছে 0, অর্থাৎ ব্যক্তিটা বস্তুকে স্থির অবস্থায় ছুড়ে দিয়েছে। তাহলে এখান থেকে বলে দেওয়া যায় এটাকে আমি বডিকে আমি এখানে লিখে দিই ভেলোসিটি অফ বডি উইথ রেসপেক্ট টু বি হচ্ছে 0। ঠিক আছে, তাহলে জাস্ট আফটার রিলিজ কি, বোথ এ অ্যান্ড বি ফিল দ্য বডি ইজ গোয়িং ডাউন, বোথ এ অ্যান্ড বি ফিল দ্য বডি ইজ গোয়িং আপ। তার মানে এ এবং বি বলটাকে কোন দিকে যেতে দেখবে, বলের ডিরেকশন অফ মোশন কীরকম হবে। এক্ষেত্রেও আমরা 1 নম্বর কনসেপ্ট অর্থাৎ যেখানে ট্রান্সফার অফ মোশন নিয়ে পড়লাম, এবং আমাদের 3 নম্বর কনসেপ্ট যেখানে আমরা ভেলোসিটি অ্যাক্সেলারেশন দেওয়া থাকলে বলের ডিরেকশন অফ মোশন কেমন হবে, এই দুটো কনসেপ্ট মার্চ করে এখানে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার খুব ভালো করে দেখো। প্রথমে আমি বের করে নিই বি কী দেখবে। তাহলে বি দেখছে, বি এর সাপেক্ষে বল স্থির অবস্থায় রয়েছে প্রথমে জাস্ট আফটার রিলিজ। বলের ওপরে অ্যাক্সেলারেশন কী পড়ছে, নিচের দিকে জি,
তাহলে অ্যাক্সেলারেশন অফ বডি উইথ রেসপেক্ট টু বি, সেটা হচ্ছে জি, নিচের দিকে মাইনাস জি নাম দিলাম। আচ্ছা, তাহলে ভেলোসিটি হচ্ছে 0, অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, জি হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা কী করেছি, যদি ভেলোসিটি 0 হয়, আমরা একবার দেখে নিই, সামারাইজ করেছিলাম, ভেলোসিটি যদি 0 হয়, অ্যাক্সেলারেশন অশূন্য হয়, তাহলে ডিরেকশন অফ মোশন হবে অ্যাক্সেলারেশনের দিকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও ডিরেকশন অফ মোশন হবে অ্যাক্সেলারেশনের দিকে, তার মানে বল বি দেখবে বলটাকে নিচের দিকে নেমে আসতে। তাহলে বি দেখবে বলটাকে, বল গোয়িং ডাউন। এবার আরেকটা কেস আমরা এখানে ইগনোর করেছিলাম, এখানে আমরা ধরেছিলাম যে বেলুনটার বা ব্যক্তিটার নিজস্ব অ্যাক্সেলারেশনকে 0। এবার ব্যক্তির যদি অ্যাক্সেলারেশনটা অশূন্য হতো, সেক্ষেত্রে কী করতাম, বলের মধ্যে অ্যাক্সেলারেশন কী বের করতাম, যদি এ অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি অশূন্য হতো, তার ভ্যালু ধরা যাক এ হতো, রাইট? তাহলে বলের অ্যাক্সেলারেশন কত হতো জাস্ট আফটার রিলিজ, সেটাও কিন্তু কত হতো, জি হতে, অ্যাক্সেলারেশন তো ট্রান্সফার হয় না। ঠিক আছে, তো অ্যাক্সেলারেশন অফ, সেক্ষেত্রে ইভেন ইন দিস কেস অ্যাক্সেলারেশন অফ বডি, তাই কি ঠিক বলছি, ভুল বলছি কিন্তু, অ্যাক্সেলারেশন অফ বডি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দাঁড়াবে জি নিচের দিকে। ঠিক আছে, কিন্তু এই ট্রান্সফারটা, অ্যাক্সেলারেশনের ট্রান্সফারটা হচ্ছে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে করেছি, কিন্তু বস্তুটার সাপেক্ষে, মানে এই বস্তু বলতে এখানে বি এর সাপেক্ষে বা বেলুনের সাপেক্ষে কিন্তু আমরা সেই অ্যাক্সেলারেশন বলতে পারবো না। সেক্ষেত্রে আমরা একদম রিলেটিভ অ্যাক্সেলারেশনের বেসিক কনসেপ্ট ইউজ করব, যে বলটার উপরে অ্যাক্সেলারেশন পড়ছে জি নিচের দিকে, সেটা বিও দেখতে পাচ্ছে, বি এর নিজস্ব অ্যাক্সেলারেশন হচ্ছে ওপর দিকে এ, তাহলে বি বলটাকে দেখতে পাবে, এই বি এর অ্যাক্সেলারেশনকে 0 করব, তাকে উল্টো করে নিচের দিকে অ্যাড করে দেব। তাহলে অ্যাক্সেলারেশন অফ বডি উইথ রেসপেক্ট টু বি দাঁড়াবে জি নিচের দিকে প্লাস এ। ঠিক আছে, এবার এক্ষেত্রে আরেকটা কেস হতে পারে, তোমরা বলতে পারো যে অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি নিচের দিকে হতো, সেক্ষেত্রে বলটা ওপর দিকে যেত, কারণ আমরা বলেছি যে ভেলোসিটি যদি অশূন্য হয়, অ্যাক্সেলারেশন যাই হোক না কেন, বলের বস্তুটার গতি ওপর দিকে হবে। সেক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ভ্যালু জি এক্ষেত্রে মাইনাস হয়ে যেত, জি মাইনাস এ হয়ে যেত, এবং অ্যাক্সেলারেশন ওপর দিকে হতো। কিন্তু এরকম কেস আমরা জেনারেলি ধরি না। যদি এখানে বলা থাকে রাইজিং বেলুন, তাহলে তার মানে হচ্ছে এর ভেলোসিটি হচ্ছে ওপর দিকে এবং অ্যাক্সেলারেশন জেনারেলি 0 ধরে করা হয়। ঠিক আছে, তাহলে আমি এই পার্টগুলো আপাতত মিটাচ্ছি, কারণ এটা করলে কনফিউজিং হয়ে যাবে। আচ্ছা, তাহলে অল ইন অল আমরা বেলুনের অ্যাক্সেলারেশনকে 0 ধরে নিয়েই কাজ করব, এবং সেক্ষেত্রে বলটাকে দেখবে ব্যক্তিটা নিচের দিকে চলে যেতে। এটা তোমরা কমন সেন্স থেকে বলতে পারো যে একটা বেলুন থেকে আমি যদি একটা বলকে ছেড়ে দিই, তাহলে বলটা নিচের দিকে পড়তে শুরু করবে। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে এর সাপেক্ষে কী দেখবে, এ কেমনভাবে দেখবে। তাহলে এ মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কাজ করতে হবে। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা কী করবো, ট্রান্সফারের কনসেপ্ট ইউজ করব। তাহলে বলের বেগ কী হবে, বেগ হচ্ছে ইউ রিলেটিভ হচ্ছে 0, তো এটা তো মুছে গেল। তার সঙ্গে বেলুনের বা বি যে অবজেক্ট, যে বি যে ব্যক্তি যে তাকে ছাড়ছে, তার ভেলোসিটি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে তার ভেলোসিটি হচ্ছে ওপর দিকে ভি, সো তার ভেলোসিটি ওপর দিকে ট্রান্সফার হয়ে গেল। আচ্ছা, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দাঁড়ালো ভি ওপর দিকে। বলের অ্যাক্সেলারেশন কী দাঁড়াবে, জাস্ট আফটার রিলিজ, কন্ট্যাক্ট ফোর্স নেই, সুতরাং বলের ওপরে একমাত্র বল হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল, একমাত্র অ্যাক্সেলারেশন হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে। তাহলে অ্যাক্সেলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে মাইনাস জি। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলতে পারো, যদি আমাদের এখানে ভেলোসিটি দেওয়া রয়েছে অশূন্য, অ্যাক্সেলারেশন যাই দেওয়া থাক না কেন, তাহলে ডিরেকশন অফ মোশন হবে ভেলোসিটির ডিরেকশন কি ওপর দিকে। তো বলকে এ দেখবে বলটাকে ওপর দিকে চলে যেতে, তাহলে এর সাপেক্ষে বল উইল গো আপ। এটা কিন্তু কাউন্টার ইনটিউটিভ, মানে এটা কমন সেন্স, এই প্রথমটা কমন সেন্সের মাধ্যমে বোঝা যাচ্ছে,
পরেরটা একটা বলকে ওপর থেকে একজন ব্যক্তি ছুটছে, কিন্তু বলটা যেহেতু বেলুনটা যেহেতু যে ভেহিকেলে সেই ব্যক্তিটা যে বসে রয়েছে সেই জিনিসটা যেহেতু ওপর দিকে চলছে, সুতরাং বলটাকে নিচে আমি দাঁড়িয়ে দেখবো ওপর দিকে চলে যেতে। এই জিনিসটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ। এবং কিছুক্ষণ পরে অবশ্যই যেহেতু নিচের দিকে কাজ করছে, কিছুক্ষণ পরে আমি দেখবো বলটাকে স্থির হতে, তারপর আবার নিচের দিকে আসতে। কিন্তু ইনিশিয়ালি অ্যাট দ্য টাইম অফ রিলিজ আমরা গ্রাউন্ডে দাঁড়িয়ে দেখতে পাবো বলটা ওপর দিকে যাচ্ছে। তাহলে রাইট অপশান হচ্ছে অপশান ডি। A feels that the body is going up while B feels that the body is going down. ঠিক আছে, এখানেও আমরা দুটো কনসেপ্টকে মিলিয়ে নিয়ে কাজ করলাম।